গত কয়েকদিন ধরে সারা বাংলাদেশে যে নারকীয় তাণ্ডব হয়ে গেছে, আসলে এটা কারোর কাঙ্ক্ষিত ছিল না। আমরা কখনো মনে করিনি, কখনো ভাবিনি যে স্বাধীন বাংলাদেশে এই ধরনের কোনো কাণ্ড দেখতে পাবো। ছাত্ররা আন্দোলন করেছে, ছাত্ররা আন্দোলন করতেই পারে, কিন্তু ছাত্র আন্দোলনের সঙ্গে ছাত্র আন্দোলনকে ব্যবহার করে, এই ছাত্রদেরকে ব্যবহার করে, কোমলমতি ছাত্রদের ব্যবহার করে, তাদের যে নরম মন, তাদের যে আকাঙ্ক্ষা, দেশের প্রতি যে তাদের যে ভালোবাসা, সেখান থেকে হয়তো তারা একটা বিষয় নিয়ে আন্দোলনে নেমেছে। কিন্তু সেই আন্দোলনকে ব্যবহার করে সন্ত্রাসীরা এবং যারা এই দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে তারা একটি নারকীয় তাণ্ডব চালিয়েছে সারা বাংলাদেশে। বিশেষ করে গণমাধ্যমের উপর হামলা, গণমাধ্যম কর্মীর উপর হামলা, এবং পাশাপাশি যে সরকারি যে স্থাপনাগুলো, উন্নয়নের যে চিহ্নগুলো, সেগুলোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চালিয়েছে, অপচেষ্টা চালিয়েছে। এই টার্গেট কেন হবে? আমরা কেউ কিন্তু মানতে পারি না, ভাবতেও পারি না, বিশ্বাসও করি না যে ছাত্রদের দ্বারা এই ধরনের কোনো কাণ্ড কারখানা হতে পারে, এই ধরনের কোনো কাণ্ড হতে পারে। কিন্তু এটি কুচক্রী মহল, ৭১-এর পরাজিত শত্রু, যারা সবসময় বাংলাদেশের উন্নয়ন চায় না, তারা সবসময় তত্ত্বে তত্ত্বে থাকে এই দেশে কোনো রকম অপতৎপরতা চালানো, কোনো রকম অশান্তি করার চেষ্টা করে। আমরা তার প্রমাণ করছি। আমি সকল সাংবাদিক, যে কয়জন 4জন সাংবাদিক নিহত হয়েছে আমরা এই পর্যন্ত জেনেছি, তাদের আত্মার শান্তি কামনা করি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই, এবং অনেক সাংবাদিক, শত শত সাংবাদিক আহত হয়েছে, তাদের সুস্থতা কামনা করি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বলেছেন সাংবাদিকদের সকল প্রকার সহযোগিতা দেওয়া হবে, তারা যেন আবার স্বাভাবিক কাজে ফিরে আসতে পারে, তাদের চিকিৎসা সহায়তা দেওয়া হবে, এবং যে সকল সাংবাদিক মারা গেছে তাদের পরিবারকে সহায়তা দেওয়া হবে। শুধু সাংবাদিক না, তিনি বলেছেন যে দলমত নির্বিশেষে সকলকেই চিকিৎসা সহযোগিতা দেওয়া হবে। এই আন্দোলনের সময় যারা আহত হয়েছে এবং যারা নিহত হয়েছে সেই সব পরিবারকে সহায়তা করা হবে। আপনারা দেখেছেন গতকাল তিনি অনেক পরিবারের সাথে কথা বলেছেন, তারা সাক্ষাৎ করতে এসেছিল, তাদেরকে নানান সহায়তা দিয়েছেন। কিন্তু কোনো মৃত্যু, কোনো পরিবারের যে হারিয়ে যাওয়া কোনো মানুষ, এটার কিন্তু কোনো ক্ষতিপূরণ হয় না, এটা কোনোভাবেই সান্ত্বনা হয় না, আমরা সেটা বুঝি, এটা দুঃখ প্রকাশ করি আমরা। এবং আমরা আশা করি যে যারাই এই ধরনের অপতৎপরতা লিপ্ত, তারা একটু অনুধাবন করবেন যে পরিবারের কেউ হারালে কী পরিমাণ ক্ষতি হয়। আমি বলবো যে যারা এই ধরনের কর্মকাণ্ডে উৎসাহ দিচ্ছে, ধ্বংসযজ্ঞতে যারা নানান রকমের উস্কানি দিচ্ছে, তাদেরকে সতর্ক হতে হবে। ছাত্রদেরকে বলবো যে তোমাদের একটি আন্দোলন, অবশ্যই তোমরা কোটার বিরুদ্ধে ছিলে, কোটা আন্দোলন করেছো, কিন্তু এই আন্দোলনের আগেই প্রথমবার যখন আন্দোলন করা হয়েছিল সেই সময় কিন্তু প্রধানমন্ত্রী এই কোটাকে মেনে নিয়েছিলেন, কোটা বিলোপ করা হয়েছিল, সরকার প্রধান বলেছিলেন যে কোটা থাকবে না। এবং গত কয়েকটি পরীক্ষা হয়েছে, বিশেষ পরীক্ষা হয়েছে, সেখানে কিন্তু কোটা ছিল না। তারপরে এই কোর্টের এর বিরুদ্ধে, রায়ের বিরুদ্ধে আবার যখন আরেকটি আপিল করা হয়, তখন কিন্তু ওই হাইকোর্ট সেই কোটা আবার কোটা প্রথাকে রেখে রায় দেয়। কিন্তু সরকার কিন্তু এটা মেনে নেয়নি, সরকার আবার আপিল করেছিল তার আগের সিদ্ধান্তের জন্য যে কোটা প্রথা থাকবে না। এবং সেই আপিলের যে রায়টি হওয়ার আগে সরকার কিন্তু কোটা আন্দোলনকারীদের, যারা কোটা চায় না, তাদের পক্ষেই ছিল। সেই রায়ের আগে এই ধরনের যে আন্দোলন তারা শুরু করেছে, সেটা হয়তো তারা করেছে, কিন্তু তাদের এখন অনুধাবন করতে হবে যে এইটার কোনো যৌক্তিকতা ছিল না। এই আন্দোলনের ফলে আমাদের অনেকগুলো প্রাণ শেষ হয়েছে। প্রত্যেকটা প্রাণী মূল্যবান, প্রত্যেকটা প্রাণী আমাদের কাছে মূল্যবান, পরিবারের কাছে মূল্যবান, দেশের কাছে মূল্যবান।
এই যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি কার? এই প্রশ্নটা মনে হয় আমরা প্রত্যেকেই করতে পারি, যারা এই ধরনের আন্দোলনে জড়িত, যারা ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িত, তাদের এই প্রশ্নটা করা উচিত যে আসলে এই ক্ষতিটা কার হচ্ছে। আর এখন যেখানে সমস্ত কিছু মেনে নেওয়া হচ্ছে, ওটাই নাই বলা যায়, সেখানে এখন কিসের আন্দোলন? এই প্রশ্নটা শিক্ষার্থীদের এবং তোমাদের নিজেদের মনে আসা উচিত যে এই দেশটি এগিয়ে যাক, আমরা এখন কিসের জন্য আন্দোলন করছি? রাস্তায় ছাত্রছাত্রীরা আন্দোলন করে সরকার পতন করা, তো এই ছাত্ররা আন্দোলন করছে তাদের দাবিতে, কিন্তু তোমাদের আন্দোলনকে ব্যবহার করে অন্য অপশক্তি মাথা চাড়া, তারা তাদের ফায়দা হাসিল করার চেষ্টা করছে। অতএব আমি সবাইকে বলবো, ছাত্রদের তোমরা আর এসবের মধ্যে এসো না, তোমরা তোমাদের পড়াশোনায় ফিরে যাও, নিশ্চয়ই খুব শিগগিরই পরিবেশ স্বাভাবিক। আমি গণমাধ্যমকে একটি কথা বলতে চাই, আজকে এখানে এসেছি আপনাদের পাশে দাঁড়াতে। নারায়ণগঞ্জের 3 জন নারী সাংবাদিক কর্মী নানানভাবে তারা যে নির্যাতনের শিকার হয়েছে, এর মধ্যে একজনের অবস্থা খুবই খারাপ, এগুলো আসলে মুখেও প্রকাশ করা যায় না। তাকে রাস্তার মধ্যে বিবস্ত্র করা হয়েছে। এরা কারা করছে? এরা কি কোনো ছাত্র করতে পারে? এই প্রশ্নটা সবার জাতির মনে জাগ্রত হওয়া উচিত যে এরা কারা, এটা কিভাবে করেছে মায়ের জাতিকে, যারা 71-এর বর্বরতাকেও হার মানায়। 71 সালের পাকিস্তানের সৈন্যরা যা করেছিল, বা স্বাধীন বাংলাদেশে কি তারা তাই করবে? আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আমি বলতে চাই যে এই নারী উন্নয়নে এই দেশ যেভাবে কাজ করছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে নারীদেরকে নানান জায়গায় ক্ষমতায়নের চেষ্টা করছে, আজকে নারীরা আকাশে, তারপরে যদি বলি মানে বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ, এইসব জায়গায় যেগুলো নারীদের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, নারীরা আগের সময় তাদের প্রবেশে দেখাচ্ছে, সেখানে তারা কাজ করছে। নারীর জন্য আজকে সমস্ত পথ উন্মুক্ত। সেখানে এই সময়ে এই নারীদেরকে রাস্তায় বিবস্ত্র করে নির্যাতন করা, এটিকে বাংলাদেশের কোনো মানুষ, সভ্য মানুষ করতে পারে? আমি ধিক্কার জানাই, নিন্দা জানাই এই ধরনের ঘটনা, এবং সমস্ত যে ঘটনাগুলো যেগুলো সাংবাদিকদেরকে তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দিয়েছে, এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমি একজন সংবাদকর্মী হিসাবে, সাংবাদিকদের একজন নেতা হিসাবে, এবং আমি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের যে সংসদীয় কমিটির একজন সদস্য হিসেবে আমি এটি গভীরভাবে উদ্বিগ্ন। আমি সাংবাদিকদের যাতে তারা পেশাগত দায়িত্ব পালন নিশ্চিত করতে পারে, তারা তাদের কাজের সুবিধার্থে তারা যেন যে কোনো পরিস্থিতিতে তারা সেই কাজগুলো করার সুপরিবেশ পায়, সেই ব্যাপারে আমি আমার জায়গা থেকে আমি কথা বলবো, আমি চেষ্টা করব। এবং আপনাদের সবাইকে বলবো, নিজেদের নিরাপত্তার বিষয়টাও আপনারা মাথায় রাখবেন। এমন কোনো জায়গায়, ঝুঁকিপূর্ণ জায়গায় আপনারা নিজেদেরকে ঠেলে দিবেন যেখানে আপনার জীবন সংশয় হতে পারে। অতএব সবাইকে সতর্কতার সাথে কাজ করা, আর সেই সঙ্গে যে কোনো অপশক্তি যেন এদেশে মাথা চাড়া দিয়ে করতে না পারে, সেই ব্যাপারে আমার মনে হয় আমাদের প্রত্যেকের সজাগ থাকতে হবে। আজকে যে এই ধরনের ঘটনার আমরা সম্মুখীন হচ্ছি, আমাদের নিরাপত্তা বাহিনী তারাও কিছু করতে পারছে না। তারা কী করবে যখন হাজার হাজার এইভাবে পরিকল্পিতভাবে হামলাগুলো হয়? এগুলো কিন্তু পরিকল্পনা ছাড়া হয় না। কারণ আমরা যখনই দেখি যে ধরনের হামলাগুলো ঘটছে, এগুলো একেবারেই পরিকল্পিত, এবং পরিকল্পনা অনুযায়ী স্থাপনাগুলো টার্গেট করে করে হামলা করছে। আমি আজকে এসে এখানে যে কয়েকজনের সাথে আমার কথা হলো, যে গুলি মাথায় কয়েকটা গুলি লেগেছে, হ্যাঁ, 5টা গুলি লেগেছে, বের করে সেলাই করছে। এর তো বাঁচার কথা ছিল না। এখানে মাথায় কূপ দিয়ে মানে মাথা কেটে দেওয়ার মতো অবস্থা। তারা নারায়ণগঞ্জের মানুষ তাদের কি চেনে? তারা সাংবাদিক, তাদেরকে টার্গেট করে হামলা করা হয়েছে। আমি খুবই দুঃখিত, আমি মর্মাহত তাদের এই অবস্থা দেখে। আমি সত্যি আমি লজ্জিত যে আমরা কী করছি দেশে। এই দেশটা আমরা চাই, আমরা মনে করি যে সবাই সম্মিলিতভাবে এই দেশকে এগিয়ে নিতে হবে। আমরা যে কোনো অপশক্তি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সবাই সতর্ক। সাংবাদিকদের পাশে আপনি দাঁড়িয়েছেন, এই জন্য ধন্যবাদ।
আমি আসলে আশা করছি ভবিষ্যতেও আপনি আমাদের সাথে আমার পাশে থাকবেন এবং আমরাও আপনাদের সাথে আছি। এখন বাংলাদেশের যে অবস্থা, সাংবাদিকদের যে অবস্থা, তাদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই, এমন অবস্থা ঘটে গেছে। এই অবস্থা থেকে আমরা প্রতিকার দিচ্ছি। আমরা সবাই মিলে সবাই মিলে কাজ করি, তাহলে নিশ্চয়ই দেশ এগিয়ে যাবে।